এক জেল পুলিশ স্যারের জীবনে ঘটে যাওয়া এক ঘটনা আজকে আপনাদের শোনাবো। একেবারে সত্যি ভৌতিক ঘটনা, যেটা শুধুমাত্র তার সাথে ঘটেনি, তার পুরো পরিবারের সাথে ঘটেছিল। এবং যেটা হয়েছিল বন্ধুরা তাদের সাথে, এটা শুনলে আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। যার সাথে আজকের এই ঘটনাটি ঘটেছে তার ওয়াইফ আমাকে ঘটনাটি পাঠিয়েছে। আমি তার সম্পর্কে, অর্থাৎ সেই জেল পুলিশ স্যারের সম্পর্কে কিছু কথা বলতে চাই। তাহলে হয়তো আপনারা পরবর্তীকালে অনেক কিছুই বুঝতে পারবেন। এই স্যার, যার বাড়ি উত্তর 24 পরগনার একটি অঞ্চলে, তিনি কিন্তু ছোটবেলায় তার বাবা মাকে হারান। প্রথমে তিনি তার মাকে হারান এবং পরবর্তীকালে তিনি তার বাবাকে হারান। অতএব ছোটবেলা থেকেই তিনি বাবা মা হারা ছিলেন। যখন তার বয়স মাত্র 8 বছর, তখনই কিন্তু তিনি একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলেন। বাবা মার ভালোবাসা তিনি কোনোদিনই পাননি। পরবর্তীকালে তিনি তার মামা বাড়িতে বড় হন। মামা বাড়িতে সবাই যে খারাপ ব্যবহার করতো তা না, মোটামুটি সবাই ভালোবাসতো, কিন্তু নিজের ছেলে মেয়েদের ভালোবাসা আলাদা, আর পরের ছেলে মেয়েকে ভালোবাসা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেইভাবে অবহেলা নিয়েই সে বড় হতে লাগলো। কিন্তু হ্যাঁ, খারাপ ব্যবহার কেউ তেমন করতো না। আর একটা ব্যাপার ছিল, এই স্যার কিন্তু বাবা মা মারা যাওয়ার পর থেকে ভগবানের উপর কিন্তু ভরসা একেবারে উঠিয়ে ফেলেছিল। কারণ তার বয়স তখন 8 বছর ছিল। আর 8 বছর বয়স মানে কিন্তু সে তেমন ছোট নয়। 8 বছরের বাচ্চা কিন্তু অনেক কিছুই বোঝে। তাই তার না খুব কষ্ট হতো যে ভগবান খারাপ, বা হয়তো ভগবান বলে কেউ নেই, তাই তার বাবা মা চলে গেছে তাকে ছেড়ে। ভগবান কোনো মতেই আটকায়নি। অতএব ভগবানকে সে বিশ্বাস করে না, আর বিশ্বাস করলেও ভগবানকে সে একদমই পছন্দ করে না। কিন্তু এই ছোটবেলা থেকেই স্যার ধ্যান করতে খুব পছন্দ করতেন, খুব। যখনই সময় পেতেন তখন কিন্তু চোখ বুজে অনেক কিছু চিন্তাভাবনা করতেন। এবং এটা তার বাবা মা মারা যাওয়ার আগে নয়, বাবা মা মারা যাওয়ার কিন্তু পরবর্তীকালে। কারণ তখন তার কষ্ট অনেক কিছুই বেড়ে গিয়েছিল। এবং সেই সময় এই স্যারের একজন লোকের সাথে আলাপ হয়, এবং সেই বয়স্ক দাদু ছিলেন। তার যে দাদু, মানে তার মায়ের বাবা, মামা বাড়িতে মানুষ তো, সেই দাদুর বন্ধু। তিনি তখন বলতেন যে দেখো, তুমি ভগবান বিশ্বাস করছো না, ভালো কথা, বা তুমি হয়তো ভগবানকে ভালোবাসছো না, তুমি ভগবানের উপর রাগ করেছো, আমি সেখানে তোমাকে কিছুই বলবো না। সেটা তোমার ব্যক্তিগত মতামত, এবং সময়ের সঙ্গে সঙ্গে এটা তোমার চেঞ্জ হয়ে যাবে, বা হয়তো পরবর্তীকালে তোমার এমন সময় আসবে যে তুমি ভগবানের উপরে এতটাই ভরসা করবে, এতটাই তুমি বিশ্বাসী হয়ে উঠবে যে এরকম হয়তো কোনো ভক্ত তখন দেখা যাবে না। কিন্তু সেই কথা শুনে মাত্র 8-9 বছরের বাচ্চা হেসে উড়িয়ে দিত আর বলতো, না, আমি কোনোদিনও ভগবানকে বিশ্বাস করব না, কারণ ভগবান ভালোই না। যদি ভালো হতো তাহলে আমার বাবা মাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যেত না। তখন বুঝতে পারতো সেই দাদু যে এই বাচ্চাটিকে ভালোভাবে পথে আনার জন্য এবং তার ব্রেনটাকে স্থির করার জন্য তার ধ্যান করা কতটা জরুরি। তখন তিনি এরকম বলেন যে, দাদু ভাই, তুমি ধ্যান করবে, যখনই তুমি সময় পাবে সমস্ত চিন্তা ভাবনা দূরে সরিয়ে তুমি এক নাগাড়ে ধ্যান করবে। আর সেই স্যার শুরু করেছিল ধ্যান করা, তখন থেকেই কিন্তু তিনি ধ্যান করা শুরু করেছিলেন। তারপরে তিনি চাকরি পান, জেল পুলিশ হন, আর তারপরও যখন তিনি সময় পেতেন তখনই ধ্যান করতেন। আর এই যে ধ্যান করতে করতে তার বিরাট বড় একটা প্লাস পয়েন্ট চলে এসেছিল, যে তিনি না অনেক কিছুই বুঝতে পারতেন, অনেক কিছুই অনুভব করতে পারতেন। আমি জানি না এটা আপনারা বিশ্বাস করবেন কি না, সেই স্যার নাকি অনেক কিছু, মানে মানুষের সম্পর্কে বুঝতে পারতেন যে কোন মানুষটা খারাপ, কোন মানুষটা ভালো, এবং সেখানে বা যেখানে তিনি অবস্থান করছেন বা দাঁড়িয়ে আছেন তার আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি আছে কিনা, অনেক কিছুই বুঝতে পারতেন। এমনকি তিনি মাঝে মাঝে, না সব সময় নয়, কিন্তু মাঝে মাঝে ভবিষ্যতে যদি কোনো ঘটনা ঘটে যেটা খারাপ হবে,
তিনি স্বপ্নে দেখতে পারতেন। সমস্ত কিছু নয়, 10টা ঘটনার মধ্যে তিনি একটা ঘটনা আগে থেকে দেখতে পারতেন। এই জিনিসটা কিন্তু তার সাথে হতো এবং তিনি নিজেকে মনে করতেন তিনি আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছেন। কিন্তু এই স্যার ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন, পড়াশোনা করতেন। আস্তে আস্তে তিনি বড় হলেন, পরীক্ষা দিলেন এবং চাকরিও পেয়ে গেলেন। আর এই যে জেল পুলিশ, আপনারা সকলেই জানেন যারা জেল পুলিশ হয় তাদের কিন্তু এই জেলেই ডিউটি থাকবে। সেটা আলিপুর জেল হোক বা কলকাতা সেন্ট্রাল জেল হোক, যেখানেই হোক না কেন জেলেই ডিউটি পড়বে। তো সেইভাবে তিনি বিয়েও করেছিলেন। যেহেতু তার বাবার বাড়ির তরফ থেকে কিন্তু কোনো আত্মীয় স্বজন ছিল না বলা ভুল, অবশ্যই আছে, কিন্তু তিনি মনে করতেন যে তার কোনো আত্মীয় স্বজন বাবার বাড়ির দিক থেকে নেই, কারণ তার যখন বাবা মা মারা গিয়েছিল তখন কিন্তু তার বাবার বাড়ির দিক থেকে কেউ তাকে ভালোবাসেনি, সাপোর্ট করেনি এবং নিজের কাছে পর্যন্ত রাখেনি। সেই সময় কিন্তু মামা বাড়ি থেকে খুব বেশি ভালো না বাসলেও, মানে দাদু দিদা তো অবশ্যই ভালোবাসতো, মামা মামি ভালোবাসতো, কিন্তু অনেকটাই কম। তবুও তারা ছিল এই স্যারের কাছে অনেক আপন। তাই বিয়ের সময়ও স্যারের বিয়ে কিন্তু তার মামা বাড়ি থেকেই দেওয়া হয়েছিল না, তার পছন্দের মেয়েকেই সে বিয়ে করেছিল। কিন্তু একটা ধুমধাম করে বিয়ে আয়োজন করা সমস্ত কিছুই তার মামারা করেছিল। সেই সময় তার দাদু দিদা অবশ্য বেঁচে ছিল না, মামা মামি সবাই ছিল, ভাইরা ছিল, দিদিরা ছিল, বোনেরা ছিল, তারা কিন্তু সবাই আনন্দ করে বিয়ে দিয়েছিল। আর বিয়ের মাত্র 10 দিনের মতো সে মামা বাড়িতে ছিল, ছুটি নিয়েছিল একটা মাসের। আর তারপর যখন সে অফিসে জয়েন করে তখন কিন্তু একেবারে তার বউকে নিয়ে সেখানে গিয়েছিল। বিয়ের পরে কিন্তু কোনো সমস্যা হয়নি। বিয়ের পরে তারা মোটামুটি 9টা বছর কাটিয়ে ফেলেছে, ছেলের বয়স এই 7.5 বছর। আর তারপরেই ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা। স্যার তখন আলিপুর জেলে ডিউটি করছেন। তো সেই সময় ছেলেকে নিয়ে এবং দিদিকে নিয়ে সেই স্যার আলিপুরে যায় এবং সেখানে যে কোয়ার্টার, সেই কোয়ার্টার তো নিতেই হবে, তো সেই কোয়ার্টার দেখতে যায়। কিন্তু যখন কোয়ার্টারের মধ্যে প্রবেশ করে তখন কিন্তু সেই স্যারের একটু অন্যরকম লেগেছিল। যখনই তিনি তার এক পা রেখেছে সেই ঘরের মধ্যে, তখন তিনি বুঝতে পেরেছেন যে ঘরের মধ্যে কিছু একটা আছে, নেগেটিভ এনার্জি কিছু একটা আছে। কিন্তু যেহেতু নেগেটিভ এনার্জি নাকি অনেক জায়গায় থাকতে পারে, কম বা বেশি, সেটা যে শুধুমাত্র আত্মা হবে, ভূত প্রেত হবে তার কোনো কিন্তু মানে নেই। নেগেটিভ এনার্জি কিন্তু অনেক কিছুর ক্ষেত্রেই হয়। তো এই যে নেগেটিভ এনার্জি আছে, এটা কিন্তু স্যার অনুভব করতে পারেন যে এখানে খারাপ কিছু আছে, ভালো কিছু নেই। তখন কিন্তু স্যার ভেবেছিলেন যে হতে পারে যে ফাঁকা রয়েছে এই জায়গাটা, সেই কারণে হয়তো। কিন্তু স্যার তখন আরেকটা জিনিস ভেবেছিলেন যে এই কারণে হতে পারে। দিদি বলল যে স্যার এটা ভেবেছিলেন, ভাবাটা হয়তো না, তিনি জানতেন আর কি, তিনি অনেকের কাছে শুনেছেন যে পরপর 3টে দরজা থাকাটা কিন্তু শুভ নয়। আর যে কোয়ার্টারে এই স্যার, দিদি এবং তাদের ছেলে ছিল, সেই কোয়ার্টার কিন্তু যেমন তেমন কোয়ার্টার নয়, অনেকটা বড় কোয়ার্টার, অনেক স্পেস রয়েছে সেখানে। এবং সেই জায়গায় স্যারের মনে হয়েছিল যে কিছু একটা আছে, শুধুমাত্র এই দরজার কারণে এবং হয়তো এখানে কেউ নেই সেই কারণে, যেহেতু ফাঁকা ফাঁকা জায়গাটা। ঠিক আছে, হতেই পারে কোনো সমস্যা, এখানে হয়তো থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। তারা থাকা শুরু করলো, প্রথম দিন থাকলো, দ্বিতীয় দিন থাকলো, এরকম করতে করতে তারা সপ্তাহখানেক থেকে ফেলেছে। তেমন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সমস্যা বলতে স্যার বুঝতে পারছেন যে এখানে এই নেগেটিভ এনার্জি কিন্তু এখনো যায়নি। স্যারের একটা ধারণা ছিল যে আমরা থাকতে থাকতে এখানে পুজো পার্বণ দিতে দিতে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু একটা সপ্তাহ হয়ে গেল, কোনো কিছুই ঠিক হচ্ছে না। আর একটা জিনিস, ভয়ের অবশ্য নয়, কিন্তু ভাবলে ভয়ের। এই যে সপ্তাহখানেকের মধ্যে প্রথম 3 দিন ভালোভাবে পুজো দেওয়া হয়েছে, কিন্তু তার পরের 4 দিন নাকি এই যে দিদি পুজো দিতে যেতে পারেন না। যখনই তিনি পুজো দিতে ঢুকবেন ঠাকুর ঘরে, তখনই তার মনে হয় যে কোনো একটা পিছু টান তাকে আটকে দিচ্ছে, তাকে পুজোর ঘরে যেতে দিচ্ছে না, তাকে বোঝাতে চাইছে পুজো দিয়ে কি হবে। 4 দিনের দিন তিনি অনেক কষ্ট করে পুজো দিতে গেছেন, কিন্তু তারপরে তার না ইচ্ছেই হয়নি। সন্ধ্যাবেলায় তার হাজবেন্ড এই স্যার বাড়িতে ছিলেন না, ডিউটিতে ছিলেন, বুঝতে পারেননি।
কিন্তু তার মধ্যে একদিন স্যার বাড়িতে ছিলেন সন্ধ্যার সময়। সন্ধ্যা ঘুরে যাচ্ছে, সন্ধ্যা দিচ্ছে সবাই, আশেপাশে দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। কিন্তু সেই সময় স্যার হঠাৎ করে বলে বসলেন তার ওয়াইফকে, কি ব্যাপার, সন্ধ্যা তো ঘুরে যাচ্ছে, রাত হতে চললো, তুমি সন্ধ্যা দেবে না? সেই কথা শুনে না রেগে যাচ্ছিল সেই দিদি, আর বলছিল, সব কাজ কি বাড়িতে আমি একাই করব? রান্না বান্না, ঘরদোর পরিষ্কার সমস্ত কিছুই তো আমিই করছি, আমি আর সন্ধ্যা দিতে পারবো না, আমার কষ্ট হয়ে যাচ্ছে। স্যার কথাটা শুনে পুরো অবাক হয়ে গেছে। কষ্ট হয়ে যাচ্ছে? সন্ধ্যা দেওয়া কি কষ্টের কথা? নিশ্চয়ই নয়। তাহলে এই কথাটা সে কেন বলছে? এর মাঝখানে একদিন সেই স্যার বাজার থেকে মাছ নিয়ে এসেছিল। তখন মোটামুটি ওই 10:30-11টা বাজে, দিনের বেলা কথা বলছি। কিন্তু সেই মাছ দেখে এই দিদি যেন কেমন একটা করছিল। অনেক শখ করে বাজার থেকে একটা বড় ইলিশ মাছ নিয়ে এসছে সেই স্যার। সেই মাছটা একটা সাদা প্লাস্টিকে মোড়া রয়েছে, মাছটা কিন্তু এমনি সচক্ষে দেখা যাচ্ছে, অনেক বড় মাছ। কিন্তু যখন গেটের বাইরে সেই মাছটা এনেছেন সেই স্যার, সেটা দেখে ওই দিদি একেবারে আঁতকে উঠেছে। মানে সে যেন মনে হলো ওই মাছের মধ্যে কি যেন একটা দেখেছে। দিদি বলছে, আমি বোঝাতে পারবো না কাউকে, কিন্তু সে মাছটা দেখে মনে হচ্ছিল যে মাছটা শুধু মাছ নয়, ও যেন বিভৎস একজন কেউ। এবং তার চোখ মুখ আকৃতি মাছের মতো নয়, কেমন যেন মাছের মুখটার ওখানে আমি অন্য কাউকে দেখতে পারছিলাম। আর সব থেকে ভয়ানক ব্যাপার ছিল, ওই মাছের ওই যে চোখটা যেখানে থাকে সেই জায়গায় আমি মানুষের চোখ দেখতে পারছিলাম। আমার খুব ভয় লাগছিল। দিদি মাছটাকে নেবে না, বারবার করে বলছে, ওই মাছ ঘরে এনো না, আমার ভালো লাগছে না, মাছকে দূরে সরাও, দূরে সরাও। কিন্তু স্যার ভাবছেন যে মাছকে দূরে সরাবো কেন? সেদিন ছিল বুধবার, তারা নিরামিষ খায় শুধুমাত্র শনিবার দিন, তাহলে মাছকে দূরে সরাবে কেন? এত সুন্দর একটা শখ করে ইলিশ মাছ বাজার থেকে নিয়ে এসছে। স্যার ভেবেছে হয়তো ইয়ার্কি করছেন দিদি। সেই সময় স্যার ঘরের মধ্যে প্রবেশ করতে গেছে, আর তক্ষুনি দিদি দাদাকে ঠেলা মেরেছে। দাদা পড়ে যায়নি, কিন্তু একটু পেছন দিকে সরে গেছে, এবং তার হাতের থেকে মাছটাকে ছো মেরে টেনে পুরো ঘরের বাইরে, মানে দরজার বাইরে একেবারে ছুঁড়ে ফেলেছে। দাদা একেবারে অবাক যে এরকম কাণ্ড কেন করলো। এই কাজটা করে দিদি ঘরের মধ্যে চলে গেছে, চলে গিয়ে না বসে গুমড়ে গুমড়ে কাঁদছে। দিদি ভাবছে যে আমি এরকম কেন করলাম, আমি আধেও কি ওই মাছের মধ্যে অন্য কিছু দেখতে পেয়েছিলাম, নাকি আমি পাগল হয়ে যাচ্ছি দিন দিন। স্যার তবুও কিন্তু কিছু বলেননি। স্যার হয়তো ভেবেছিলেন যে তার স্ত্রী সত্যিই অসুস্থ বা মানসিকভাবে কোনো সমস্যা হচ্ছে। স্যার আস্তে আস্তে ঘরের মধ্যে যায় এবং ওই দিদির মাথায় হাত স্পর্শ করে, তাকে বলে যে কি হয়েছে, কি সমস্যা হচ্ছে তোমার? তখন কিন্তু দিদি একবারও বলেনি যে মাছের চোখের ওখানে আমি মানুষের চোখ দেখতে পারছিলাম এবং সেটা বিভৎস ছিল। দিদি বলছে যে আসলে কি বলতো, এই মাছের গন্ধ সহ্য করতে পারছি না, কেমন আষ্টে গন্ধ বেরোচ্ছে, এবং সেই আষ্টে গন্ধ খুব বিভৎস এবং খুব বাজে একটা গন্ধ। তখন সেই স্যার বললেন যে বাজে গন্ধ, হ্যাঁ হতেই পারে, তোমার জন্ডিস হয়নি তো? তখন নাকি ওই স্যার এই কথাই বলেছেন, বলছে কি জানি আমি বুঝতে পারছি না, আমার ভালো লাগছে না। তখন সেই মুহূর্তে স্যার আর কোনো কথা না বলে দিদিকে নিয়ে, এবং তার ছেলে সেই বাড়িতেই ছিল, তাকে নিয়ে ডাক্তার কাছে গেল, অনেক রকম রিপোর্ট করালো। পরবর্তীকালে সেই রিপোর্ট আসলো, কিন্তু দেখা গেল সেখানে কিন্তু কোনো খারাপ কিছু নেই, কিছুই হয়নি, জন্ডিস বা কোনো কিছুই নেই। তাহলে এরকম সে কেন করলো? আবার ডাক্তার দেখানো হলো, ডাক্তারকে বলা হলো যে এরকম সমস্যা হচ্ছে, এই ব্যাপার। ডাক্তার বলছে হতে পারে, অনেক সময় সমস্যার জন্য হয়, ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি। দিদি ওষুধ খেলো, কিন্তু কোনোভাবে কোনো কিছু ঠিক হচ্ছে না। বাড়িতে যদি মাছ মাংস আনা হয়, দিদি এরকম নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। দিদি একেবারে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, এবং সব থেকে বড় কথা, দিদি এখন স্যারের সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলছে না। আর এর মধ্যে বাড়িতে শুরু হয়েছে অন্য আরেক সমস্যা। প্রত্যেক দিন রাত্রেবেলায় দিদি কারোর আওয়াজ পাচ্ছে বাড়িতে। মনে হচ্ছে এই ঘরের মধ্যে থাকলে অন্য ঘরের থেকে কেউ পায়চারি করছে। দিদি ভয় পাচ্ছে, কারণ প্রায় 2 দিন হয়েছে সে আওয়াজ পেয়ে দিদি বাইরে গেছে, বাইরের ঘরে গেছে, অন্য ঘরে গেছে, কিন্তু কিছুই দেখতে পাইনি। কিন্তু একদিন যখন দিদি সে আওয়াজ পেয়ে কিছু দেখতে না পেরে
ঘরের মধ্যে প্রবেশ করছে, সেই সময় দিদির মনে হয়েছিল কেউ একজন দিদির নাম ধরে ডেকে দৌড়ে হাসতে হাসতে সেখান থেকে চলে গেছে। দিদি পিছন ফিরে তাকিয়েছে, কিন্তু পিছন ফিরে তাকানোর পরে দিদি কিছুই দেখতে পায়নি, শুধুমাত্র অনুভব করতে পেরেছিল কিছু ঠান্ডা হাওয়া, এবং সেই ঠান্ডা হাওয়া তার শরীর বেয়ে একেবারে ভেদ করে অন্যদিকে চলে গেল। এরকম টানা প্রায় 7-8 দিন ধরে চলছে। ওই যে আগেই বলেছিলাম, স্যার কিন্তু অনেক কিছুই বুঝতে পারেন। স্যার তখন ভাবছেন যে 1 মাসের বেশি হতে চললো, কিন্তু এখনও সেই নেগেটিভ জিনিসটা ঠিক হচ্ছে না। আর সব থেকে বড় কথা, তিনি লক্ষ্য করছেন তার স্ত্রী সন্ধ্যা দিতে চাইছে না। তখন তিনি ভাবলেন যে না, আর চুপ করে থাকা যাবে না, এইবার তাকে বুঝতে হবে যে সত্যিকারের এখানে নেগেটিভ এনার্জিটা আসলে কি আছে। সেই দিন তিনি রাত্রেবেলায় কটা বাজে, ঠিক ওই 11:30-12টা মতো বাজে, তারা 11টার মধ্যেই শুয়ে পড়েছে। তার কিছুক্ষণ পরে স্যার উঠলেন, তারপর তিনি বারান্দায় গিয়ে বসলেন এবং ধ্যান করবেন সেরকম আর কি তোড়জোড় করছিলেন। অনেকে হয়তো বলতে পারেন যে তিনি ঠাকুর ঘরে কেন বসলেন না। তিনি এই জিনিসটায় কখনো কাউকে বাধা দেননি যে সন্ধ্যা প্রদীপ দেবে না বা ঠাকুরকে পুজো দেবে না, তোমরা দাও। আর যদি কেউ সন্ধ্যা প্রদীপ না দেয়, যেমন আগেও বলেছি, এই যে দিদি সন্ধ্যাবেলায় পুজো দিতে চাইছে না, তাই কিন্তু স্যার ভাবছিলেন যে কি ব্যাপার, কি হলো কি। তিনি বলেন যে সন্ধ্যা দাও, অসুবিধা কিছু নেই। সন্ধ্যা দিলে এটা সত্যি কথা যে বাড়িতে যদি কোনো নেগেটিভ জিনিস থাকে এটা অনেকটাই কেটে যায়, স্যার কিন্তু এইটা মানে। কিন্তু ওই যে ভগবানের উপরে তার একটা অভিমান রয়েছে, তাই এত বছর হয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু আজও পর্যন্ত কোনো দিনও ভগবানের পুজোও দেননি। এমনকি রাস্তাঘাটে যদি কখনো তিনি মন্দির দেখেন, বা এর আগে তো অনেক জায়গায় ঘুরতেও গেছেন, সেখানে গিয়ে তিনি কিন্তু একবারের জন্য প্রণাম করেননি। বলা যায় তার অভিমান খুব রয়েছে। তাই তিনি ধ্যান করতে গেছেন বারান্দায়, এবং সেখানেই বসেই তিনি ধ্যান করা শুরু করেছেন। মাত্র 3-4 মিনিট মতো হয়েছে, আর সেই সময় তিনি শুনতে পেলেন আরেকটা যে ঘর আছে সেই ঘরে জিনিসপত্র সব ভাঙচুর হচ্ছে। স্যার তখন চাইলে উঠতে পারতেন, উঠে গিয়ে দেখতে পারতেন কোথায় কি হচ্ছে, কিন্তু তখন তিনি ওইটুকু সময়ের মধ্যে বুঝে গিয়েছিলেন যে না, যে কারণে তিনি ওখানে বসেছেন ধ্যান করার জন্য, সেই কারণটা একেবারেই সঠিক। তিনি যা ভেবেছেন মনে মনে সেটাই ঠিক। এই কোয়ার্টারে সত্যি ভূত আছে, আর এই কারণেই তাদের সমস্যাগুলো হচ্ছে। তিনি আরও 5 মিনিট সেখানে বসলেন, কিন্তু সেই 5 মিনিটের মধ্যে অনেক কিছু হয়ে গেছে। তার স্ত্রী চিৎকার করে উঠেছে, এমনকি তার ছোট সন্তান, ছেলে সন্তান, সেও চিৎকার করে উঠেছে, সে কেঁদে ফেলেছে। আরও হয়তো কিছুক্ষণ বসতেন তিনি, কিন্তু ছেলে এবং স্ত্রীর চিৎকারে তিনি সেখান থেকে উঠে দৌড়ে ঘরের ভিতর যান, কিন্তু গিয়ে দেখেন সেখানে কেউ নেই, শুধুমাত্র তার স্ত্রী এবং তার ছেলে ভয়ে থরথর করে কাঁপছে, এবং তার স্ত্রী নিজের গলায় হাত দিয়ে রয়েছে। দৌড়ে তাদের কাছে গেছেন স্যার। কথা বলতে পারছেন না তার স্ত্রী, তার ছেলেও ভয়ে থরথর করে কাঁপছে। একটু সময় যাওয়ার পরে ছেলে তখন বলে যে বাবা, আমার হাত ধরে কেউ যেন টানছিল, কেউ টেনে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমি চিৎকার করায় মা আমাকে ধরে রেখেছে, আর সেই সময়ের মায়ের গলায় খুব ব্যথা করছিল। মা নিজের গলায় হাত দিয়ে ফেলেছিল, আমি বলতে পারবো না কি হয়েছিল। তার স্ত্রী কিন্তু কোনো কথা বলতে পারছে না, অনেকভাবে চেষ্টা করছে কিছু বলার, ইশারা দিয়ে বলার চেষ্টা করছে, কিন্তু বোঝাতে পারছে না। তারপরে একটুখানি বোঝালো যে আমাকে জল দাও এবং গরম জল দাও। সঙ্গে সঙ্গে স্যার গিয়ে গরম জল এনে দিল, সেটা খেলো। খাওয়ার পরও ঠিক হয়নি, কিছু বলার চেষ্টা করছে কিন্তু পারছে না। তখন স্যার বললেন ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, আমি পাশেই আছি, অসুবিধা নেই, সকালে উঠে ঠিক হলে তখন আমাকে সমস্ত কিছু বলো। আবার শুয়ে পড়েছে তারা। যখন তারা আবার ঘুমিয়ে পড়েছে তখন স্যার সেখান থেকে উঠেছেন, কারণ তিনি দেখবেন যে পাশের ঘরে যেখানে আওয়াজ হচ্ছিল সেখানে কি ভেঙেছে বা কি হয়েছে। তিনি পাশের ঘরে গেলেন আর দেখতে পেলেন ওই ঘরের মধ্যে কিন্তু ওদের না এক্সট্রা অনেক জিনিসপত্র আছে, থালা বাসন, যেগুলো কাজে আপাতত লাগে না, কিন্তু কোনো লোকজন আসলে তখন লাগতে পারে। আর সেই বাসন কোষ্ঠের এবং আরও অন্যান্য জিনিস পুরো ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তিনি তো আগেই বুঝতে পেরেছিলেন যে সত্যিই কোয়ার্টারে কিছু একটা আছে, ভয়ানক কিছু। আর প্রমাণ তো হয়েই গেল।
আর তার স্ত্রী এখনো পর্যন্ত বলছে না, যে মানে বলতে পারছে না কি হয়েছে, কিন্তু তিনি বুঝতে পেরেছেন, অনুমান করতে পেরেছেন যে কি হয়েছে। তার মানে নিশ্চয়ই তার স্ত্রীর গলা কেউ চেপে ধরেছিল, তাই তার গলায় ব্যথা করছে। কিন্তু যদি আরও কিছু হয়ে থাকে সেটা বুঝতে পারছে না। আর সত্যি তাই, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে একটু গার্গেল করলো সেই দিদি, করার পরে একটুখানি ঠিক হলো। আর তারপর দিদি একটু কষ্ট করে হলো বলল যে এরকম ব্যাপার হয়েছিল, একজন কেউ, তাকে দেখা যায়নি, কিচ্ছু না, কিন্তু অনুভব করা যাচ্ছে যে সামনে সে দাঁড়িয়ে আছে এবং সে তার ছেলেকে টেনে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। এবং যখন এই দিদি তার ছেলের আরেক হাত ধরে কাছে রাখার চেষ্টা করছিল, সেই সময় সেই মানুষটি, মানুষ বলবে না ভূত প্রেত কি বলবে দিদি বুঝতে পারছে না, কিন্তু সেই অবয়বটি দিদির কাছে এসে দিদির গলা চেপে ধরেছিল। আর সেই মুহূর্তে চিৎকার করে উঠেছিল দুইজনে। আর যখন স্যারের ধ্যান ভেঙেছিল এবং স্যার যখন এই ঘরে থেকে দৌড়ে আসতে যাচ্ছিল, তখন যে দিদির গলা চেপে ধরেছিল সে সেখান থেকে চলে গেছিল, কিন্তু দিদির গলায় ব্যথা থেকে গেছিল। স্যার কিন্তু বুঝে গেলেন যে এখানে তিনি আর কোনো মতেই থাকতে পারবেন না, তার স্ত্রীর এবং তার ছেলের বিপদ হতে পারে, এমনকি তারও বিপদ হতে পারে। তিনি তার নিজের কথা ভাবেন না, কিন্তু ছেলে এবং স্ত্রীর কথা তো অবশ্যই ভাবেন। তাই তিনি ছেলে এবং স্ত্রীকে কোয়ার্টারে রেখে তিনি বেরিয়ে গিয়েছিলেন এবং তার আশেপাশে যারা ডিউটি করেন, তার সিনিয়র জুনিয়র সবাইকে তিনি বলেছিলেন। কিন্তু সত্যি বলতে দিদি বলল যে কেউ নাকি স্যারের কথা বিশ্বাস করেনি, সবাই হেসে উড়িয়ে দিয়েছে। অনেকে আবার বলেছে ইয়ার্কি করছেন, ভালো কথা ইয়ার্কি করছেন, ঠিক আছে। আর এদিকে কিন্তু এই যে স্যার ভালো পোস্টেই তখন ছিলেন, স্যারের যে উপরে যারা আছেন সিনিয়ররা তারা এরকম বলেছেন, আর যারা নিচে আছেন জুনিয়ররা তারা কিছু বলতে পারছিলেন না, কিন্তু তাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল তারা কিছু বিশ্বাস করছে না, কেউ কিছুই বিশ্বাস করছে না। এমনকি দাদার একজন সিনিয়র, যাকে তিনি অনেকবার করেই বলেছিলেন যে স্যার আমরা এই কোয়ার্টারে থাকতে পারবো না, আমি সত্যি বলতে নিজেই অনুভব করেছি অনেক কিছু ঘটে গেছে, এখানে থাকলে অনেক বিপদ ঘটতে পারে, আর যেহেতু আমরা হঠাৎ করে কিছু কোথাও পাবো না, আপনি একটু ব্যবস্থা করুন যাতে কোয়ার্টারটা আমি চেঞ্জ করতে পারি। কিন্তু তিনি তখন বলেছিলেন, দেখো আমি চেষ্টা করছি কিছু করার, কিন্তু এত তাড়াতাড়ি যে হয়ে যাবে সমস্ত কিছু তার কিন্তু কোনো মানে নেই, তুমি একটু ভালোভাবে থাকো, আমার মনে হয় না তেমন কোনো সমস্যা আছে, হয়তো শরীর অসুস্থ থাকতে পারে তোমার স্ত্রীর, সেই কারণে ওরকম করেছে, আর তুমি হয়তো ভুল ভাবছো, ঠিক আছে যখন তুমি বলছো তখন আমি চেষ্টা করে দেখব। সেই কথা বলে কিন্তু সেই ম্যাডাম, হ্যাঁ তিনি ম্যাডামই ছিলেন, সেই ম্যাডাম সেখান থেকে চলে গেছিলেন। সেই দিন কিন্তু স্যারের নাইট ডিউটি ছিল, অর্থাৎ সেই কোয়ার্টারে শুধুমাত্র তার স্ত্রী এবং তার ছেলে থাকবে। যখন তার স্ত্রী জানতে পেরেছিল যে তার স্বামী আজকে নাইট ডিউটি করবে, তখন কিন্তু সে খুব ভয় পেয়েছিল, কারণ সত্যি বলতে তার মধ্যে কিন্তু এখনো কিছু প্রবেশ করেনি। দিদি বলল যে আমি বুঝতে পারতাম যে আমি ঠিক আছি, কিন্তু আমার ভয় লাগতো, আমার সমস্ত কিছু ভয় লাগতো, আমি রাত্রে ঘুমাতে পারতাম না, আমি পুজো দিতে যেতে পারতাম না, মনে হতো কেউ আমাকে আটকে ধরছে, আমার খুব ভয় লাগতো। তাই আমি বুঝতে পেরেছিলাম যে আজকে এখানে একা থাকা মানে অনেক কিছু ঘটে যেতে পারে। এদিকে স্যার কিন্তু তখন চেষ্টা করছিলেন নাইট ডিউটিটা ম্যানেজ করার, কিন্তু সেই সময় যার সাথে তিনি এই ডিউটিটা ম্যানেজ করবেন তিনি ছুটিতে ছিলেন, অতএব কে করে দেবে তার এই ডিউটিটা। সেই মুহূর্তে তার কিছুই করার ছিল না, তার সবার আগে ডিউটি, তিনি চলে গেছিলেন ডিউটিতে আর বলে গেছিলেন যে যদি কোনো সমস্যা হয় ভগবানের নাম করবে। হ্যাঁ, তিনি বলেছিলেন ভগবানের নাম করবে, অর্থাৎ যে ভগবানের উপরে তার অনেক অভিমান ছিল, সেই অভিমান কিন্তু তিনি দূরে সরিয়ে রেখেছেন, আর শুধুমাত্র স্ত্রীকে এবং ছেলেরকে বাঁচানোর জন্য, মানে ভালো রাখার জন্য, যাতে কোনো সমস্যা না হয় সেটা করার জন্য তিনি বলতে বাধ্য হলেন যে ভগবানের নাম করবে। সেই কথা বলে তিনি ডিউটিতে চলে গেলেন। তখন মোটামুটি ওই 9টা সাড়ে 9টা মতো বাজে, রাত্রের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। তার ছেলে তখন হোমওয়ার্ক করছে এবং দিদি তখন টিভি দেখছিল। সেই মুহূর্তে দিদির মানে একটা চেয়ারে কিন্তু বসা দিদি, কিন্তু চেয়ার নিয়ে দিদি পুরো উল্টে পড়ে গেল, কারণ সেই মুহূর্তে দিদি বুঝতে পেরেছিল যে তার চুল ধরে কেউ টান দিয়ে নিচে ফেলে দিল। ধরুন কেউ চেয়ারে বসে আছে, দিদির চুল কিন্তু বাঁধাই ছিল, খোপা করা ছিল, হাত খোপা, কিন্তু সেখানে একজন কেউ এসে তার খোপাটাকে ধরলো
চুলটা খুলে গেল, আর চুলটা ধরে কেউ পিছনে টান দিল, আর যখন কেউ চেয়ার নিয়ে উল্টে পড়ে যায় তার কতটা কষ্ট লাগে ভাবুন। আর দিদি সেখান থেকে উঠতে পারছিল না। তার ছেলে দেখে সেখানে দৌড়ে আসে। ছেলে বারবার করে বলতে থাকে যে বাবাকে ফোন করছি, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু সেই সময় দিদি ভেবেছিল যদি এখন ফোন করে জানায় ছেলে, তাহলে খুব চিন্তা করবে, অনেক সমস্যা হয়ে যেতে পারে। তাই দিদি বারবার করে বলেছিল যে তোর বাবাকে জানানোর প্রয়োজন নেই, অসুবিধা কিছু নেই, আমাকে একটু আস্তে আস্তে তোলো, আমি খাটে বসি, একটু আমাকে ভলিনি স্প্রে করে দাও আর আর্নিকা দাও, আমি ঠিক হয়ে যাব। তাই করেছিল। কিন্তু দিদি তখন ভাবছিল যে এখানে থাকা একা মুশকিল হয়ে যাবে। দিদি রাত্রেবেলায় কি করে থাকবে? যে ঘরে ঠাকুর ঘর ছিল সেখানে কিন্তু কোনো খাট নেই, নর্মাল একদম একটা রুম মতো রয়েছে। বাড়িতে খাট একটাই রয়েছে এবং সেটা তাদের যে ঘরে থাকে আর কি, সেই ঘরে। তখন দিদি তার ছেলেকে বলল যে বাবা, আজকে আমরা নিচে শোবো, তোমার কি কোনো প্রবলেম আছে? অসুবিধা হবে না তো কোনো? তখন তার ছেলে বলল যে মা, অসুবিধা কিছু নেই, কিন্তু কি করে নিচে শোবো? তখন তার মা বলল, মানে দিদি বলল যে নিচে বিছানা করে আমরা ঠাকুর ঘরে শোবো। দিদির কিন্তু আলাদাই একটা কনফিডেন্স ছিল যে ঠাকুর ঘরে শুলে আশা করি কোনো সমস্যা হবে না। দিদি ঠাকুর ঘরে গেল, ওখানে বিছানা করলো, মশারি টাঙালো, সমস্ত কিছুই করলো। তারপরে দুজনে শুয়ে পড়লো। কিন্তু সেই রাতে যে ভয়ানক ব্যাপারটা ঘটেছিল না, আপনারা শুনলে সত্যি শিউরে উঠবেন। এরকম যেন কারোর সঙ্গেই না ঘটে, একটা ভয়ানক ব্যাপার। রাত তখন 2-2:30 মতো বাজে। দিদি ঘুম ভেঙে গেছে। দিদি উঠে দেখে পাশে তার ছেলে নেই, কোথাও নেই তার ছেলে সেই ঘরের মধ্যে। ভয় পাওয়াটাই স্বাভাবিক, মানে ভয় তো নর্মাল লাগবেই, কিন্তু ভেবে দেখুন না, যাদের বাড়িতে এরকম ঘটনা ঘটছে, যাদের জীবনে একটা ভয়াবহতা নেমে এসেছে, তাদের কি অবস্থাটা হবে। তখন দিদি ওই ঘুমন্ত অবস্থায় যে উঠেছে, সেখান থেকে দৌড়ে বাইরে বেরিয়েছে। বারান্দায় ছেলে নেই, পাশের ঘরে ছেলে নেই। ছেলে কোথায়? ছেলে বাথরুমে রয়েছে। যখন কোনো ঘর তিনি খুঁজে পেলেন না, তখন সেই দিদি বাথরুমে গেল, গিয়ে দেখলো যে বাথরুমের ভেতর থেকে দরজা আটকানো। বারবার করে দরজা ধাক্কাচ্ছে যে বাবু কি হয়েছে, দরজাটা খোল, তুই দরজা আটকেছিস কেন, কি হয়েছে? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া তিনি পাচ্ছেন না। আর যেহেতু কোয়ার্টারটা অনেক পুরনো, তো তাই অতটা শক্তপোক্ত বাথরুমে দরজা ছিল না। দিদির স্বাস্থ্য শরীরটাও মোটামুটি ভালো, এবং সেই সময় দিদি জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিল এবং দরজাটা খুলেও গেল। কিন্তু দরজা খোলার পরে তিনি যা দেখলেন তা তিনি কোনোদিনও কল্পনাও করতে পারেন নিজের। এরকম কোনো ঘটনা তার দেখতে হবে। তিনি দেখতে পেলেন তার ছেলে, ওই 7.5-8 বছরের ছেলে, দাঁড়িয়ে রয়েছে। আর ওদের না নর্মাল একটা ঘরের মধ্যে একটা দড়ি মতো ছিল, অনেক সময় অনেক কাজে লাগে। সেই দড়ি পুরো গোল করে বাঁধা, সেই দড়িটা নিয়ে ওই বাথরুমে একটা জানলা ছিল, জানলায় বেঁধেছে। ওইটুকু বাচ্চার পক্ষে তো বাঁধা সম্ভব না, কি করে বেঁধেছে কেউ জানে না। আর তারপরে সেই দড়িটা ওই বাচ্চাটার গলায় দেওয়ার চেষ্টা করছে। বুঝতে পারছেন কি পরিস্থিতি? যদি আরেকটু লেট হতো তাহলে হয়তো অনেক কিছু ঘটে যেতে পারতো। দিদি কথা বলতে পারছে না, মুখের থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। ভাবুন না যে একটা মানুষ, সে দেখতে পাচ্ছে তার সন্তান তার চোখের সামনে এরকম করছে, সে সহ্য করতে পারবে? দিদি তখন সেই মুহূর্তে দৌড়ে গেল, তার ছেলেকে যে স্পর্শ করলো, ছেলে সেখানে কিছু না বলেই অজ্ঞান হয়ে পড়ে গেল। দিদি চিৎকার করে উঠেছে, চিৎকার করাই স্বাভাবিক। ছেলেকে টেনে, মানে ছেলেকে যে কোলে করবে তার কোনো মানে শক্তি তার মধ্যে কাজ করছে না, এতটাই তার কষ্ট হচ্ছে। মানে ছেলেকে সে কোলে কিন্তু করতে পারে, কিন্তু সে এতটা তার শরীরটাকে ছেড়ে দিয়েছে না, মানে টেনশানে কোলে করতে পারছে না। অজ্ঞান হয়ে গেছে ছেলে। সেই ছেলেকে 2 হাত ধরে টানতে টানতে সেই দিদি বারান্দায় নিয়ে আসলো। ছেলে নিচে শুয়ে রয়েছে। আর তখন দিদি ঘরে গিয়ে দৌড়ে ফোনটা নিয়ে এসে তার হাজব্যান্ডকে ফোন করেছে। স্যার সেই মুহূর্তে শুনে কেঁদে ফেলেছে এবং চিৎকার করছে আর বলছে এক্ষুনি আমি আসছি। এবং সেখানে আরও অনেকে ডিউটি করছিল, তারাও তার সাথে এসেছে। এসে দেখে ছেলে তখনও অজ্ঞান রয়েছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী একটা হসপিটালে। সেখানে যাওয়ার পরে অনেক ট্রিটমেন্ট করার পরে সে সুস্থ হয়। তার 2 দিন পরে তাকে বাড়িতে আনা হয়। এবং এই কথা কিন্তু সেখানের সবাই জেনে গিয়েছিল। আর তখন সত্যি বলতে অনেকে বিশ্বাস করেছিল যে না, কিছু একটা ঘটেছে, কারণ সেখানে আসার পরে তারা অনেকেই দেখেছিল যে বাথরুমে সত্যি ওরকম একটা দড়ি আছে। আর এটা তো ভাবারই বিষয় যে ওইটুকু একটা বাচ্চা ছেলে, তার তো নিশ্চয়ই কোনো দুঃখ কষ্ট থাকার কথা নয়। আর এই যে স্যার এবং দিদির মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্ক, সেটা সবাই জানে, সবাই জানে
যে তারা ভালোবেসে বিয়ে করেছে এবং স্যার সত্যি অমায়িক মানুষ, তাদের ছেলে ভালোই রয়েছে, তাহলে সেরকম কাণ্ড কেন ঘটাবে? কেন সে সুইসাইড করতে যাবে? তাহলে নিশ্চয়ই স্যার যেটা বলছেন সেটাই সঠিক। এখানে কিছু একটা আছে এবং সেই অনেক কিছু করার চেষ্টা করছে। আর এই যে দিদি তখন বারবার করে বলছে যে আমি পড়ে গিয়েছিলাম, মাজায় লেগেছে আমার, আমি ঠিকমতো হাঁটতে পারছি না, আমার শরীরটা ছেড়ে দিয়েছে, আমি ছেলেকে কোলেও পর্যন্ত করতে পারিনি, অনেক সমস্যা। সবাই সমস্ত কিছু শুনে বিশ্বাস করেছে যে সত্যিই কোয়ার্টারে কিছু একটা আছে। আর এই কথাগুলো আস্তে আস্তে মানে একজনের থেকে অন্যজনের শুনতে শুনতে না আসল মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। আসল মানুষ বলছে এই কারণে, সেখানে তার ডিউটি নয়, কিন্তু আগে তার ডিউটি ছিল, তিনি এখন অন্য জায়গায় আছেন, তার কাছে খবরটা পৌঁছয় এবং তিনি সমস্ত কাজ ফেলে পরের দিন তাদের কোয়ার্টারে চলে আসে আর এসে বলেন যে আমি আপনার কথা বিশ্বাস করি, কারণ এখানে আগে আমি থাকতাম, এখানে আমি থাকতে পারিনি, মাত্র 2 দিন ছিলাম, আর তারপর তো বলেও গিয়েছিলাম যে এই কোয়ার্টারটা কাউকে দেবে না, এটা ফাঁকাই রাখবে, তাহলে কোয়ার্টারটা দেওয়া হলো কেন? এই কথা বলার পরে অনেকে সেখানে আসলো, বললো যে স্যার আর তো ফাঁকা ছিল না, এটাই ফাঁকা ছিল, আর ফাঁকা রেখে কি লাভ আছে? তাই অনেকে বললেন যে দিয়ে দিতে, তো সেভাবেই দেওয়া। বলছে আমি তো বারণ করেছিলাম, আমি তো বুঝতে পেরেছিলাম, ওই 2 দিনেই বুঝে গিয়েছিলাম এই কোয়ার্টারে কিছু একটা আছে, কারণ আমি শুধুমাত্র আমার মাকে নিয়ে থাকতাম, আমার মায়ের শরীর মাত্র 2 দিনেই অসুস্থ হয়ে পড়েছিল। ওই স্যার কিন্তু মানে বয়স আছে স্যারের, কিন্তু কখনো বিয়ে করেননি, এখনও নাকি বিয়ে করেননি, তার মা মারা গেছে বয়সজনিত কারণে, কিন্তু সেই সময় তার মা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এবং যে কারণে তিনি বুঝতে পেরেছিলেন যে সেখানে সত্যি কিছু একটা আছে, মাত্র 2 দিনের মধ্যে তিনি কোয়ার্টার চেঞ্জ করেন এবং তিনি বলে দেন কোয়ার্টার যেন কাউকে না দেওয়া হয়। আসল কারণটা তিনি অবশ্য কাউকে বলেননি, হয়তো অনেকে বিশ্বাস করবেন না বা এরকম সিনিয়র একজন মানুষ হয়ে বলবেন, এটা হাস্যকর বিষয় হবে, তাই তিনি বলেননি, কিন্তু তিনি কড়াভাবে বারণ করেছিলেন যেন কোয়ার্টার কাউকে না দেওয়া হয়। ছিল, তারপরে অনেকদিন বন্ধ ছিল, আর তার পরবর্তীকালে তিনি তো চলে গেলেন, অন্য জায়গায় ট্রান্সফার হয়ে চলে গেছিলেন, আর কেউ বলার ছিল না, যেহেতু যে বারণ করেছিল সেই সেখানে নেই, তাই আর কেউ কোনো কথা শোনেনি, কোয়ার্টারটা এই স্যারকে, মানে যে স্যারের কথা আর কি বলছি সেই স্যারকে দিয়ে দিয়েছিলেন। তারপর তিনি বললেন যে এই 2 দিনে এরকম এরকম ব্যাপারগুলো ঘটেছে, এই কোয়ার্টার শুভ নয়, একদমই খারাপ। এবং তারপর তিনি বললেন যে আমি একজন মানুষকে ডাকছি, যে মানুষটা অনেক কিছুই জানেন এবং যে মানুষটাকে আমি খুব ভরসা করি, বিশ্বাস করি, এবং তিনি কালী মায়ের খুব ভক্ত। সেই কথা শুনে স্যার তখন না চুপ করে আছেন, মানে দিদির হাজবেন্ড আর কি। স্যার তখন বলছেন যে আমাকে সেই ভগবানই বাঁচাবেন, সেই ভগবানকেই আমার বিশ্বাস করতে হবে। ঠিক আছে, মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, কিন্তু আমি আমার স্ত্রীকে, আমার ছেলেকে হারাতে চাই না, কারণ সত্যি বলতে সেই যে ঘটনা ছেলেটা ঘটাতে যাচ্ছিল, মানে বাচ্চা ছেলেটা, তারপর থেকে সে আর কথা বলেনি, সে কথা বলতেই পারছে না, পুরো চুপচাপ, মানে কোনো কথার হ্যাঁ বা না কিছুই বলছে না, পুরো বোবার মতো হয়ে গেছে। আর তার স্ত্রীও কিন্তু 2 দিনের মধ্যে খুবই অসুস্থ হয়ে পড়েছে, খুবই অসুস্থ। তাই শেষমেশ তিনি সেই ভগবান দ্বারস্থ হয়েছেন এবং খুব বেশি করে দ্বারস্থ হয়েছেন। তিনি বলেছেন অবশ্যই স্যার আপনি কাউকে ডাকুন, আপনি কিছু ব্যবস্থা করুন। সেই মানুষকে ডাকা হলো, সেই স্যার সেই মানুষটাকে ডাকলেন যে কালীমায়ের খুব ভক্ত। তিনি এসেছিলেন, এসে বলেছিলেন যে হ্যাঁ এখানে কিছু একটা আছে, অবশ্যই এখানে কিছু একটা আছে। তিনি সেখানে অনেক কিছু করেছিলেন, তিনি বলেছেন যে আর তেমন কোনো প্রবলেম হবে না, কিন্তু এখানে না থাকাটাই ভালো, আমার মনে হয় এখানে না থাকাটাই ভালো, কোনো সমস্যা হবে না, আমি অনেক কিছুই করে দিয়েছি। কিন্তু সত্যি সেখানে থাকতে হয়নি, কারণ সেই যে স্যার এসেছিলেন না, যা ট্রান্সফার হয়ে গেছে, তিনি এই স্যার এবং দিদিদের মানে ফ্যামিলিটাকে পুরো অন্য জায়গায় দিয়ে দিয়েছিলেন। সেখানে আরও সিনিয়ররা থাকেন, কিন্তু তার সুপারিশে সেখানে হয়ে গেছে, সেই কোয়ার্টারটা হয়ে গেছিল আর কি। সেখানে বেশি দিন থাকতে হয়নি, মাত্র 1.5 বছর মতো সেখানে ছিল। আর তারপর সেই স্যার মানে দিদির হাজব্যান্ডের আর কি ট্রান্সফার হয়ে যায়, তিনি চলে আসেন কলকাতা সেন্ট্রাল জেলে, এখন তিনি এখানেই আছেন। আর সব থেকে বড় বিষয় কি জানেন, এই স্যার কিন্তু এখন ভীষণ পরিমাণে ভগবান বিশ্বাসী, মানে ভীষণ পরিমাণে ভগবান বিশ্বাসী। আর ওই যে মানুষটা এসেছিলেন যিনি আর কি তাদের বাঁচিয়েছিলেন, শুধুমাত্র ঘরটাকে তিনি পবিত্র করেছিলেন এমন নয়, তিনি সেই বাচ্চা ছেলেটিকে, দিদিকে বাঁচিয়েছিলেন, তাদের হাতে একটা কবচ বেঁধে দিয়েছিলেন আর বলেছিলেন কখনো কোনো নেগেটিভ এনার্জি আপনাদের ছুঁতে পারবে না। সেই মুহূর্তে তিনি আরেকটা কথা বলেছিলেন যে দেখো, মানে স্যারকে বলেছিলেন দেখো বাবা একটা কথা বলি, এই যে তোমার স্ত্রী কিন্তু অন্য রাশির,
মানে ভালো একটা শক্তপোক্ত রাশি, যার কারণে তোমার স্ত্রীর উপরে হাবি হতে কিন্তু পারেনি। এবং যে আত্মা এখানে রয়েছে সেই আত্মা মহিলার উপরেই হাবি হওয়ার চেষ্টা করে, পুরুষ মানুষের উপর হাবি হতে পারবে না। আর যদি তোমার স্ত্রী দুর্বল মস্তিষ্কের হতো বা যদি সাধারণ কেউ হতো, তাহলে হয়তো সে তোমার স্ত্রীর মধ্যে প্রবেশ করতে পারত এবং তোমার স্ত্রীকে একেবারে জাঁকিয়ে ধরতে পারত। কিন্তু তোমার স্ত্রী সত্যি একজন শক্তপোক্ত মানুষ, তার রাশি তার সমস্ত কিছুই ভালো, তাই কিছুই হয়নি। মানে তাকে জাঁকিয়ে ধরতে পারেনি, কিন্তু তাকে আঘাত করার চেষ্টা করেছে, তাকে চেষ্টা করেছে দমিয়ে রাখার। আরও হয়তো অনেক বড় কিছু হয়ে যেত, কিন্তু ভগবানের আশীর্বাদে তেমন কিছুই হয়নি। আর এই যে স্যার এখন নিয়মিত সেই মানুষটিকে ফোন করেন, নিয়মিত। আর ফোন করলেই, যখনই ফোন করবে তখনই কিন্তু মানে ফোন ধরে হ্যালো তিনি বলেন না, তিনি আগে মায়ের কটা গান শোনান, তারপরে কিন্তু তিনি কথা বলেন। আর এখন এই স্যার সামান্য কোনো কাজ করতে গেলেও সেই মানুষটিকে ফোন করবেন, তারপরে যদি সেই মানুষটি হ্যাঁ বলেন তাহলে করেন, না বললে করেন না। আর সব সময় শুধু ভগবানের উপরেই থাকেন, ভগবানকে খুব বিশ্বাস করেন। মানে আমি খুব বলছি, মানে খুবই, মানে নর্মাল একজন মানুষ যেভাবে ভগবানকে ভালোবাসে বিশ্বাস করে তার থেকে অনেক অনেক বেশি। স্যারের এখন মনে পড়ে সেই যে ছোটবেলায় একজন বলেছিলেন, দাদু বলেছিলেন যে দাদু ভাই তুমি দেখবে যখন তুমি বড় হবে তখন তুমি একেবারে ভগবানের দ্বারস্থ হয়ে যাবে, এমন হবে তুমি ভগবানের উপরেই একেবারে ভরসা করছো। আর সেটাই শেষমেশ হয়েছে। কিন্তু তিনি অভিমান করতে কিন্তু ভোলেন না। তিনি এখনও নাকি অনেক সময় ধরে যখনই সময় পান, আসলে তিনি তো একজন অনেক বড় অফিসার হয়ে গেছেন, তিনি কিন্তু এখন সময় পান না, তো যখনই সময় পান তিনি ঠাকুরের সামনে বসেন। অনেক সময় অভিযোগও করেন যে কেন ঠাকুর তুমি আমার মা বাবাকে কেড়ে নিলে। অভিমান কিন্তু এখনও করে যে আরও কয়েকটা বছর থাকলে হতো না। কিন্তু তিনি এখন ভালোবাসেন, বিশ্বাসও করেন। এই ছিল আজকের ঘটনা। আপনারা আমাকে অনেকেই মেল করছেন যে আমি কেন ঘটনা এখন নিয়মিত আপলোড করতে পারছি না। আগে আমি 3 দিন অন্তর অন্তর আপলোড করতাম, এখন আপলোড করতে করতে প্রায় 7-8 দিনও হয়ে যাচ্ছে। আসলে আপনাদের প্রিয়, প্রিয় কি বলবো, আমি কি আপনাদের সত্যি প্রিয়? যদি হয়ে থাকে তো প্রিয়ই বলছি। আপনাদের প্রিয় মল্লিকার বিয়ে হয়েছে জানুয়ারি 24 তারিখে, মানে আমার আর কি, যে কারণে খুবই ব্যস্ত। বুঝতে পারছেন, নতুন বাড়ি, নতুন জায়গা, সমস্ত কিছু সেটেল হতে একটু সময় লাগবে। ততদিন প্লিজ আপনারা একটু মার্জনা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকলে, এটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। আসি তাহলে, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।